শীতল চৌধুরী ছিলেন একজন উঠতি তারকা। তিনি হরিয়ানাবি মিউজিক ভিডিওতে অভিনয় করতেন এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রাণবন্ত উপস্থিতি ছিল সবার নজরে। ইনস্টাগ্রাম আর ফেসবুকে তার রিল ভিডিওগুলো অনেকের পছন্দের ছিল। কিন্তু একদিন রাত 9:30টায় শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে তার সাথে এমন কিছু হয়ে যায় যেটা গোটা হরিয়ানাকে হতবাক করে দেয়। কি হয়েছিল সেই দিন রাতে, আর জঙ্গলের ঝোপের আড়াল থেকে কি উদ্ধার হয়েছিল, সত্যটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। এই ঘটনাটি শুরু হয় হরিয়ানার পানিপথ শহরে, যা একটি শিল্পকেন্দ্রিক এলাকা। এখানকার সৎকরতার কলোনিতে থাকতেন 24 বছর বয়সী শীতল চৌধুরী, যিনি সিম্মি চৌধুরী নামে বেশি পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মডেল এবং অভিনেত্রী। তার স্বপ্ন ছিল নিজের কাজের মাধ্যমে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা এবং জীবনে বড় কিছু অর্জন করা। শীতলের পরিবারে ছিলেন 4 বোন আর 1 ভাই। তিনি ছিলেন সবচেয়ে ছোট বোন। তার সব ভাই বোনের বিয়ে হয়ে গিয়েছিল। পরিবারটির মূল বাসস্থান ছিল বিহারে, কিন্তু কাজের জন্য তারা পানিপথে এসে স্থায়ী হন। 2000 সালে পানিপথেই জন্ম হয় শীতলের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রায় 9 বছর আগে শীতলের বিয়ে হয় সোধাপুরের সন্দীপ নামে একজনের সঙ্গে। তাদের একটি ছেলে সন্তান হয়, যদিও কিছু সূত্রে 2টি সন্তান, এক ছেলে ও একটা মেয়ের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিয়ের পর শীতল ও তার স্বামীর মধ্যে মতপার্থক্য শুরু হয়। এই মনোমালিন্যের জেরে তারা আলাদা হয়ে যান। শীতলের সন্তানরা তাদের বাবার কাছে থাকতে শুরু করে। প্রায় 4 বছর আগে থেকে শীতল ও তার স্বামী আলাদা থাকতেন এবং পরে তিনি ডিভোর্স নেন। ডিভোর্সের পর শীতল তার বড় বোন নেহার কাছে থাকতে শুরু করেন। নেহার স্বামী যুক্তরাষ্ট্রে চাকরি করতেন, তাই তিনি বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। তাদের মূল বাড়ি ছিল খলিল মাজরা গ্রামে, যা সৎকরতার কলোনির কাছাকাছি। নেহা একা বাড়িতে থাকতেন, আর শীতলেরও যাওয়ার জায়গা না থাকায় 2 বোন একসঙ্গে থাকতে শুরু করেন। তারা মূল বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি বাড়িতে থাকতেন। নেহা মাঝে মধ্যে মূল বাড়ির দেখাশোনা করতে যেতেন। স্বামীর থেকে আলাদা হওয়ার পর শীতল নিজের খরচ চালানোর জন্য ছোটখাটো কাজ শুরু করেন। তিনি শপিং মলে, হেয়ার সেলুনে, রেস্তোরাঁয় বা হোটেলে কাজ করতেন। মডেলিংয়ের কাজ তিনি মাত্র 6 মাস আগে শুরু করেছিলেন। তার আগে তিনি শুধু ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিল ভিডিও তৈরি করতেন, যেখানে তিনি সিম্মি চৌধুরী নাম ব্যবহার করতেন। ধীরে ধীরে তার কাছে হরিয়ানাবি মিউজিক ভিডিওতে কাজের সুযোগ আসতে শুরু করে। পানিপথে তিনি নিজের একটি পরিচয় গড়ে তুলছিলেন। যেখানেই কাজের জন্য ডাক পড়ত, তিনি সেখানে চলে যেতেন। সারাদিন কাজ করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতেন। এবার আসি 2025 সালের 14ই জুনের ঘটনায়। এটি ছিল একটি শনিবার এবং সিম্মির জন্য দিনটি ছিল বিশেষ। একটি মিউজিক অ্যালবামের শুটিংয়ের জন্য তাকে একটি নির্দিষ্ট জায়গায় যেতে হয়েছিল। দুপুর 1টার দিকে সিম্মি পানিপথের ইসরানা তহসিলের অহর গ্রামে পৌঁছান। এই এলাকাটি মতলোড়া থানার অধীনে। অহর গ্রামে একটি গৌশালায় ছিল শুটিংয়ের লোকেশন। সেখানে তিনি দুপুর 1টার পর থেকে মিউজিক ভিডিওর জন্য অভিনয় করেন, যা চলে রাত 9:30 পর্যন্ত। এর মধ্যে নেহা ফোনে সিম্মির সঙ্গে কথা বলেন, কাজের অগ্রগতি এবং বাড়ি ফেরার সময় জানতে চান। সবকিছু স্বাভাবিক ছিল। নেহা জানতেন কাজ কখন শেষ হবে এবং সিম্মি কখন বাড়ি ফিরতে পারেন। সৎকরতার কলোনি থেকে অহর গ্রামের দূরত্ব ছিল প্রায় 25-26 কিলোমিটার। রাস্তায় যেতে সময় লাগত প্রায় 45 মিনিট। নেহা বাড়িতে অপেক্ষা করছিলেন, কিন্তু রাত 10টা, 11টা, এমনকি 11:30 বেজে গেলেও সিম্মি বাড়ি ফেরেননি। 11:30টার পর সিম্মির ফোন বন্ধ হয়ে যায়। এতে নেহার উদ্বেগ বাড়তে থাকে। তিনি সিম্মির সঙ্গে কাজ করা বন্ধুদের এবং শুটিংয়ের ক্রু মেম্বারদের ফোন করেন। সবাই জানান রাত 9:30টার মধ্যে শুটিং শেষ হয়ে গিয়েছিল এবং সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সিম্মিও রাত 10টার মধ্যে সেখান থেকে চলে গিয়েছিলেন। কিন্তু এত দেরি হওয়ার পরেও তিনি বাড়ি পৌঁছননি। তিনি অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিনা সে সম্পর্কে নেহাকে কিছু জানাননি, শুধু বলেছিলেন কাজ শেষ হলেই সোজা বাড়ি ফিরবেন। এর মধ্যে জানা যায় সিম্মির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, নাম বিশাল। কিছু খবরে বলা হয় বিশাল সম্ভবত সিম্মির বাগদাত্তা ছিলেন। রাত 11:30টার আগে সিম্মি বিশালের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেই সময় তিনি সম্ভবত কোনো গাড়িতে ছিলেন এবং বাড়ির দিকে যাচ্ছিলেন, কিন্তু তারপর তার ফোন বন্ধ হয়ে যায় এবং আর কোনো যোগাযোগ হয়নি। নেহা হতাশ হয়ে পড়েন। তিনি গভীর রাত থেকে পানিপথের বিভিন্ন পুলিশ চৌকি ও থানায় ছোটাছুটি শুরু করেন। প্রথমে তিনি সৎকরতার নগরের আটমারলা চৌকিতে যান। সেখানে তিনি সিম্মির মিউজিক অ্যালবামের শুটিংয়ে যাওয়ার কথা এবং তার ফিরে না আসার বিষয়ে বিস্তারিত জানান, কিন্তু সেখানে তার কথা কেউ গুরুত্বর সঙ্গে শোনেনি। এরপর তিনি কৃষ্ণপুরা চৌকিতে যান, তারপর মডেল টাউন পুলিশ স্টেশনে, এমনকি ওল্ড ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশনেও তিনি পৌঁছান।
কিন্তু কোথাও তার অভিযোগ নথিভুক্ত করা হয় না। প্রতিটি জায়গায় পুলিশ বলে এই ঘটনা তাদের এলাকার নয়, অন্য কোনো এলাকার, এবং তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। 15 জুনের দিন পেরিয়ে যায়। নেহাত থানা থেকে চৌকি থেকে থানায় ঘুরে বেড়ান। অবশেষে তিনি মতলৌড়া থানা এলাকার উলানা কালা চৌকিতে পৌঁছান। এখানে তার সৌভাগ্য হয়, তার অভিযোগ শোনা হয় এবং নথিভুক্ত করা হয়। 15 জুন রাত 10টার কাছাকাছি সিম্মির গুম হওয়ার প্রায় 22 থেকে 23 ঘন্টা পর তার নিখোঁজ হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। এদিকে 15 জুন ভোরে পানিপথের শান্তিনগর কলোনি ও জাট রোডের মাঝে দিল্লি প্যারালেল নহরে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। ভোর 1:30 থেকে 2টার মধ্যে একজন পথচারী নহরে একটি সাদা রঙের গাড়ি দেখতে পান। গাড়ি থেকে একজন পুরুষ সাঁতরে বেরিয়ে তীরে উঠে আসেন। তিনি জানান তিনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নহরে পড়ে যায়। সৌভাগ্যক্রমে তিনি সাঁতার জানতেন, তাই নিজেকে বাঁচিয়ে তীরে উঠতে পারেন। তার শরীরে কিছু হয়েছিল। স্থানীয় কিছু মানুষ জড়ো হন এবং তাকে সেবা এলাকার পার্ক হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা করেন। এই ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছে যায়। নহরটি ওল্ড ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ছিল। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং জলের ডুবুরি এবং উদ্ধারকারী দলকে ডাকা হয়। ক্রেনের সাহায্যে গাড়িটি নহর থেকে বের করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে গাড়ির চালক হাসপাতালে ভর্তি এবং তার চিকিৎসা চলছে। পুলিশ হাসপাতালে গিয়ে চালকের সঙ্গে দেখা করে, কিন্তু তিনি তখনও কথা বলার মতো অবস্থায় ছিলেন না। ডাক্তার জানান তার সুস্থ হতে আরও একদিন সময় লাগবে। চালকের নাম ছিল সুনীল। গাড়ি তল্লাশি করে পুলিশ ড্রাইভারের সিটের কাছে কিছু কাঁচের জাস পায়, যাতে সম্ভবত পান করা হয়েছিল। ধারণা করা হয় সুনীল পান করে গাড়ি চালাচ্ছিলেন, যার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নহরে পড়ে যায়। গাড়িতে একাধিক গ্লাস পাওয়া যায়। প্রশ্ন ওঠে সুনীলের সঙ্গে আর কেউ ছিল কিনা। এছাড়াও গাড়িতে মহিলাদের স্যান্ডেল, একটি পার্স, কিছু কাপড় এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওল্ড ইন্ডাস্ট্রিয়াল থানার পুলিশ গাড়িটি নিয়ে যায় এবং সুনীলের সুস্থ হওয়ার অপেক্ষায় থাকে, যাতে তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়। এদিকে 15 জুন রাতে মতলৌড়া পুলিশ লাইনের চৌকিতে সিম্মির নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভুক্ত হয় এবং পুলিশ তার খোঁজে তদন্ত শুরু করে। 15 জুন পেরিয়ে 16 জুন আসে। পানিপথের কাছে সোনিপত নামে আরেকটি জেলা রয়েছে, যা একটি শিল্পনগরী। এখানকার খড়খৌদা থানা এলাকার খান্ডা গ্রাম দিয়ে এনসিআর ওয়াটার চ্যানেল নামে একটি নহর প্রবাহিত হয়, যা আগের ঘটনার নহরেরই একটি অংশ। 16 জুন সকাল 10টার দিকে কেউ একজন নহরের তীরে ঝোপঝাড়ে আটকে থাকা একটি অস্বাভাবিক জিনিস দেখতে পান। কাছে গিয়ে পরীক্ষা করার পর তারা বিস্মিত হয়ে যান। পুলিশকে তৎক্ষণে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে একজন মহিলাকে ঝোপ থেকে বের করে। মনে হয় তিনি অনেকক্ষণ ধরে সেখানে ছিলেন এবং তিনি আর জীবিত ছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশ দেখে মহিলার শরীরে একাধিক ট্যাটু রয়েছে, উড়ন্ত পাখি, কারোর নাম এবং অন্যান্য নকশা। ট্যাটুতে বিশাল নামটি লেখা ছিল, যা ইঙ্গিত দেয় যে বিশাল নামে কেউ তার পরিচিত ছিলেন। মহিলাকে প্রথমে সোনিপতের জেলা হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য, কিন্তু সেখানে ফরেনসিক বিশেষজ্ঞ না থাকায় তাকে খানপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তখনও কেউ জানত না এই মহিলা কে ছিলেন। এদিকে খবরের চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। শীতল চৌধুরী, যিনি সিম্মি চৌধুরী নামে পরিচিত, তার নিখোঁজ হওয়ার রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছে। নহরে গাড়ি পাওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, আর একই সঙ্গে সিম্মির গুম হওয়ার খবরও আলোচনার কেন্দ্রে থাকে। এই পরিস্থিতিতে সোনিপত পুলিশ পানিপথ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আদান প্রদান শুরু করে। এই খবর শীতলের পরিবারের কাছে পৌঁছে যায়। তারা শনাক্তকরণের জন্য খানপুর মেডিকেল কলেজে ছুটে যান। সেখানে পাওয়া মহিলার মুখমণ্ডল এখনও চেনার মতো অবস্থায় ছিল। পরিবার তার মুখ, পোশাক এবং ট্যাটু দেখে তৎক্ষণই বুঝতে পারেন এই মহিলা শীতল। শীতল 14 জুন রাতে নিখোঁজ হন এবং 16 জুন সকাল 10টায় নহরে পাওয়া যান। এর মধ্যে প্রায় 30 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে কেউ বুঝতে পারেনি শীতলের সঙ্গে ঠিক কী ঘটেছিল। প্রথমে ধারণা করা হয় তিনি সম্ভবত পিছলে নহরে পড়ে গিয়েছিলেন। নহরের তীব্র স্রোত তাকে পানিপথ থেকে সোনিপত পর্যন্ত প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু তদন্ত এগোতেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। ডাক্তারদের একটি দল পোস্টমর্টেম করে এবং তদন্তের জন্য কিছু নমুনা সংরক্ষণ করে। পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে কিছু সময় লাগবে, তবে ডাক্তাররা পুলিশকে প্রাথমিকভাবে জানান শীতলের শরীরে কিছুর আঘাতের চিহ্ন রয়েছে, গলায়, বুকের কাছে এবং হাতের বুড়ো আঙুলের কাছে। এটি স্পষ্ট হয় যে শীতল নিজে থেকে পিছলে নহরে পড়েননি। কেউ তার ওপর কিছু ব্যবহার করেছে এবং তারপর তাকে নহরে ফেলে দেওয়া হয়েছে, সম্ভবত প্রমাণ লুকানোর জন্য। সোনিপত এবং পানিপথ পুলিশ একযোগে তদন্ত চালিয়ে যায়। নহরে গাড়ি পাওয়ার ঘটনাটিকে শীতলের ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়, কারণ সময়ের হিসাব মিলে যায়। শীতলের ফোন বন্ধ হওয়ার কয়েক ঘন্টা পরই গাড়িটি নহরে পাওয়া যায়। পুলিশ প্রশ্ন তোলে
শীতল কি সেই গাড়িতে ছিলেন? তদন্তের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে। তারা দেখতে চায় 14 জুন রাতে শীতল যখন অহর গ্রামের গোশালা থেকে বের হন তখন তিনি কোন গাড়িতে উঠেছিলেন এবং কার সঙ্গে গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে গোশালার কাছে সিসিটিভি ক্যামেরা ছিল। পুলিশ সেগুলো খতিয়ে দেখে। এছাড়া শীতলের ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করা হয়। মিউজিক অ্যালবামের ক্রু মেম্বারদের সঙ্গে কথা বলা হয়, কারণ শীতল সারাদিন তাদের সঙ্গে ছিলেন। শীতলের পারিবারিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। জানা যায় শীতলের মডেলিং এবং অভিনয়ের প্রতি সবসময় আগ্রহ ছিল, কিন্তু অল্প বয়সে তার বিয়ে হয়ে যায় এবং তিনি গৃহস্থ জীবনে প্রবেশ করেন। তার সন্তানও হয়, কিন্তু স্বামীর সঙ্গে মতপার্থক্যের কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। কিছু খবরে বলা হয় শীতলের মডেলিং এবং অভিনয়ের শখই এই মনোমালিন্যের কারণ ছিল। শেষ পর্যন্ত তিনি ডিভোর্স নেন এবং তার সন্তানরা তার স্বামীর কাছে থাকতে শুরু করে। শীতল একা হয়ে যান এবং তার বোন নেহার কাছে থাকতে শুরু করেন। তিনি পানিপথের মিত্তল মলে চাকরি শুরু করেন, হেয়ার সেলুনে কাজ করতেন। সেই মলে অন্য একটি দোকানে সুনীল নামে একজন ব্যক্তি কাজ করতেন। শীতলের সঙ্গে সুনীলের বন্ধুত্ব হয় এবং তারা আসা যাওয়ার সময় প্রায়ই দেখা করতেন। পরে তারা দুজনেই মিত্তল মলের চাকরি ছেড়ে দেন, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ থাকে। শীতল এবং সুনীল মিলে কর্নালে একটি হোটেল কাম বার ব্যবসা শুরু করেন, কিন্তু সেটি সফল হয়নি। শীতল সেই ব্যবসা থেকে আলাদা হয়ে যান। প্রায় 1 বছর আগে শীতল বিশাল নামে একজনের সঙ্গে পরিচিত হন। কথিত আছে তারা একে অপরকে ভালোবাসতেন এবং বিয়ের পরিকল্পনা করছিলেন। নেহা জানান শীতল এবং বিশাল শীঘ্রই বিয়ে করতে চলেছিলেন। শীতল তার হাতে বিশালের নামে একটা ট্যাটু করিয়েছিলেন। ঘটনার 6 মাস আগে থেকে শীতল মিউজিক ভিডিওতে কাজ শুরু করেন। বিশাল এতে কোনো আপত্তি করেননি, বরং তাকে সমর্থন দিতেন। তারা প্রায়ই ফোনে দীর্ঘ সময় কথা বলতেন। পুলিশ যখন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তখন গোশালার কাছে ক্যামেরায় একটি গুরুত্বপূর্ণ তথ্য ধরা পড়ে। 14 জুন রাত 10:05 শীতল একজন পুরুষের সঙ্গে একটি সাদা i20 গাড়িতে উঠতে দেখা যায়। পুলিশ এই ফুটেজ নেহাকে দেখায় এবং তিনি তৎক্ষণাৎ পুরুষটিকে চিনতে পারেন। তিনি হলেন সুনীল, যাকে শীতল গত 4 বছর ধরে চিনতেন, যার সঙ্গে তিনি মিত্তল মলে চাকরি করেছেন এবং কর্নালে ব্যবসা করেছেন। ক্রু মেম্বাররা জানান 14 জুন দুপুরে সুনীলই শীতলকে গাড়ি করে গোশালায় পৌঁছে দিয়েছিলেন। শুটিং শেষ হওয়ার পর শীতল তাকে ফোন করে ডাকেন এবং তার সঙ্গে গাড়িতে চলে যান। পুলিশ লক্ষ্য করে নহরে পাওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার সিসিটিভিতে দেখা গাড়ির সঙ্গে মিলে যায়। সেই গাড়ির মালিক ছিলেন সুনীল। তখন সুনীল পার্ক হসপিটালে ভর্তি ছিলেন। 16 জুনের মধ্যেই এই তদন্ত চলছিল। সন্ধ্যায় CIA 1 টিম সুনীলকে হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়। সুনীলের তেমন গুরুতর ছিল না এবং পুলিশ মনে করে তিনি অসুস্থতার অভিনয় করছিলেন। পুলিশ যখন জিজ্ঞাসা করে গাড়িতে আর কেউ ছিল কিনা, সুনীল কথা ঘোরানোর চেষ্টা করে এবং নিজেকে দোষমুক্ত বলে দাবি করে। কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় শীতল তার সঙ্গে গাড়িতে উঠেছিলেন। শীতলের ফোনের টাওয়ার লোকেশনও সুনীলের সঙ্গে মিলে যায়। কল রেকর্ডে দেখা যায় বিশালের পর সুনীলের সঙ্গেই শীতলের শেষ কথা হয়েছিল। ক্রু মেম্বাররা সুনীলকেই শীতলের সঙ্গে শুটিং সেটে আসতেও যেতে দেখেছিলেন। সুনীল দাবি করেন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নহরে পড়েছিল, কিন্তু ফরেন্সিক দল গাড়িতে কোনো ত্রুটি পায়নি। পুলিশ লক্ষ্য করে গাড়িটি যেখানে পাওয়া গিয়েছিল বিরাটনগর ফেজ 3, সেখানে মূল রাস্তার পর নহর এবং তারপর কাঁচা রাস্তা রয়েছে। গাড়িটি কাঁচা রাস্তায় ছিল। যদি গাড়ি নিয়ন্ত্রণ হারাতো তাহলে তীব্র গতিতে পানিতে পড়তো এবং শব্দ হতো, কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোনো শব্দ শোনেননি। গাড়িটি ধীরে ধীরে নহরে নিয়ে যাওয়া হয়েছিল। রাস্তা ও নহরের মাঝে একটি ছোট ঢালে টায়ারের দাগ পাওয়া যায়, যা ইঙ্গিত করে গাড়ি ইচ্ছাকৃতভাবে নিয়ে যাওয়া হয়েছিল। গাড়ির লাইটও বন্ধ ছিল যাতে কেউ দেখতে না পায়। পানিতে পড়ার পর সুনীল শোরগোল করে, তখন লোকজন তাকে দেখতে পায়। পুলিশ যখন এই সব প্রমাণ এবং তথ্য সুনীলের সামনে তুলে ধরে তখন তিনি ঘটনা স্বীকার করেন। তিনি জানান প্রায় 4 বছর আগে মিত্তল মলে চাকরির সময় তার সঙ্গে শীতলের পরিচয় হয়। শীতল তখন স্বামী ও সন্তানদের আলাদা হয়ে একা হয়ে গিয়েছিলেন। সুনীল তার সান্ত্বনা হয়ে ওঠেন এবং শীতল তার কাছাকাছি চলে আসেন। কিছু খবরে বলা হয় এই সম্পর্কের কারণে শীতল সুনীলের সঙ্গে আরও ঘনিষ্ঠ হন। শীতল তার স্বামীর কাছ থেকে পাওয়া কিছু জমি বিক্রি করে টাকা জোগাড় করেন। সেই টাকা তিনি সুনীলকে দিয়ে দেন। এরপর শীতল এবং সুনীল মিলে কর্নালে একটি সম্পত্তি ভাড়া নিয়ে একটি হোটেল ব্যবসা শুরু করেন। তারা একসঙ্গে থাকতে শুরু করেন এবং হোটেলের কাজে মনোযোগ দেন। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল। শীতল সুনীলকে তার স্বপ্নের কথা জানান। তিনি মডেলিং এবং অভিনয়ের জগতে নিজের নাম করতে চান, কিন্তু হোটেল ব্যবসা তেমন লাভ দিচ্ছিল না। এই পরিস্থিতিতে সুনীল তার নিজের কিছু জমি বিক্রি করে টাকা সংগ্রহ করেন। সেই টাকা তিনি শীতলের জন্য ব্যয় করেন। তিনি শীতলের জন্য দামি ডিজাইনার পোশাক, জুতো, মেকআপের সামগ্রী এবং ভালো ক্যামেরার ফোন কিনে দেন। মডেলিংয়ের জন্য যা যা প্রয়োজন তা সুনীল জোগাড় করেন এবং শীতলের দৈনন্দিন খরচও বহন করেন।
তাদের সম্পর্ক তখন পর্যন্ত ভালো চলছিল যতক্ষণ না শীতল সুনীলের একটি গোপন তথ্য জানতে পারেন। একসঙ্গে থাকার সময় শীতল লক্ষ্য করেন সুনীল কোথায় যান, কার সঙ্গে ফোনে কথা বলেন বা চ্যাট করেন। এভাবেই তিনি জানতে পারেন যে সুনীল ইতিমধ্যে বিবাহিত এবং তার 2টি সন্তান রয়েছে। সুনীল কখনোই শীতলকে এই সত্যের কথা জানাননি, যদিও শীতল তার জীবনের সব কথা সুনীলের সঙ্গে খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন। এই গোপনীয়তা শীতলের কাছে একটি বড় প্রতারণার মতো মনে হয়। সুনীল শীতলের সঙ্গে বিয়ের কথা তুলেছিলেন, কিন্তু সত্য জানার পর শীতল স্পষ্টভাবে তাকে বিয়ে করতে অস্বীকার করেন। তিনি বলেন তার জন্য কারুর সংসার ভাঙা উচিত নয় এবং সুনীলকে তার স্ত্রী ও সন্তানদের প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। প্রায় 1 বছর আগে সুনীলের স্ত্রী শীতলের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পারেন। এর ফলে সুনীল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শীতল তখন ইতিমধ্যেই সুনীল থেকে দূরে সরে যেতে চাইছিলেন, কারণ তিনি জানতেন সুনীলের স্ত্রী ও সন্তান রয়েছে। সুনীলের স্ত্রী বিষয়টি জানার পর সুনীলকে শীতলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে হয়। এদিকে হোটেল ব্যবসা লাভজনক ছিল না, বরং লোকসান হচ্ছিল। শীতল এই ব্যবসা থেকেও আলাদা হয়ে যান এবং তা ছেড়ে দেন। এরপর তার জীবনে আবার একটা শূন্যতা ফিরে আসে। ঠিক এই সময় তার জীবনে বিশালের প্রবেশ ঘটে। শীতলের পরিবার বিশালকে পছন্দ করত এবং তাদের বিয়ের কথাবার্তা শুরু হয়। শীতল বিশালের নামে তার হাতে একটি ট্যাটু করান। তারা দিনে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতেন এবং চ্যাট করতেন। যদিও সুনীল শীতল থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, তিনি তার গতিবিধি লক্ষ্য করতেন এবং তাকে ফলো করতেন। শীতল নিজে রিল তৈরি করতেন এবং মিউজিক ভিডিওতে কাজ করতেন। তিনি যেখানেই কাজের জন্য যেতেন, সুনীল কোনো না কোনোভাবে সেই জায়গার খোঁজ পেয়ে যেতেন। ঘটনার প্রায় 1 মাস আগে সুনীল একটি মিউজিক ভিডিওর সেটে শীতলের সঙ্গে আবার দেখা করেন। তিনি শীতলকে বলেন অতীত ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্ব শুরু করতে। শীতল এতে আপত্তি করেননি এবং তাদের মধ্যে আবার বন্ধুত্ব গড়ে ওঠে। সুনীল শীতলের হাতে বিশালের নামের ট্যাটু দেখেন এবং জানতে পারেন যে শীতল বিশালের সঙ্গে বিয়ে করতে চলেছেন। এই খবর তাকে মানসিকভাবে বড় ধাক্কা দেয়। নতুন করে বন্ধুত্ব শুরু হবার পর সুনীল মাঝে মধ্যে শীতলকে শুটিংয়ের সেটে গাড়িতে করে পৌঁছে দিতেন এবং নিয়ে আসতেন। 14ই জুন সুনীল শীতলকে অহর গ্রামে শুটিংয়ের জন্য পৌঁছে দেন। শুটিং শেষ হবার পর তিনি তাকে নিয়ে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 10:05-এ শীতল এবং সুনীল গোশালা থেকে গাড়িতে করে বের হন। তারা একটা রেস্তোরাঁয় ডিনার করেন। এরপর গাড়িতে বসে তারা মদ্যপান শুরু করেন। রাস্তায় যাওয়ার সময় বিশালের ফোন শীতলের কাছে আসে। সুনীল তাকে ফোন ধরতে বলেন, কিন্তু শীতল ফোন ধরে বিশালের সঙ্গে কথা বলেন। এরপর সুনীল আবার শীতলের সঙ্গে বিয়ের প্রসঙ্গ তোলেন। শীতল স্পষ্টভাবে বিয়ে করতে অস্বীকার করেন। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। সুনীল আগে থেকেই গাড়ির ড্যাশবোর্ডে একটি ছুরি রেখেছিলেন। পুলিশের ধারণা সুনীল ছুরি ইচ্ছাকৃতভাবে রেখেছিলেন যাতে শীতল যদি বিয়ে করতে অস্বীকার করেন তবে তিনি তাকে ছাড়বেন না। তর্কের মাঝে সুনীল ছুরিটি বের করেন এবং শীতলের ওপর একাধিকবার প্রায় 8 বার ব্যবহার করেন। তখন শীতল গাড়িতে পড়েন। তিনি এই কাজটি মাথায় করেছিলেন, কিন্তু পরে তিনি অনুশোচনায় ভোগেন। তিনি ভেবেছিলেন শীতলকে হাসপাতালে নিয়ে গেলে তিনি হয়তো বেঁচে যেতেন, কিন্তু সুনীল তা করেননি। তিনি ভয় পান যে শীতল হলে পুলিশের কাছে অভিযোগ করতে পারেন এবং তাকে জেলে যেতে হবে। এই বিভ্রান্ত অবস্থায় সুনীল প্রায় 15 কিলোমিটার দূরত্বে 1 ঘন্টা ধরে গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। এরপর তিনি নহরের কাছে পৌঁছান এবং ভাবেন গাড়িটি নহরে ফেলে দিলে সবাই এটাকে একটি দুর্ঘটনা মনে করবে। তিনি ধারণা করেন শীতল নহরের স্রোতের সঙ্গে ভেসে দূরে চলে যাবেন। সুনীল ইচ্ছাকৃতভাবে গাড়ির দরজা খুলে রাখেন যাতে শীতল স্রোতের সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে ভেসে যান। শীতল স্রোতের সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে ভেসে যান। সুনীল সাঁতরে নহরের তীরে উঠে আসেন। তিনি ছুরিটি নহরের কাছের ঝোপে লুকিয়ে রাখেন। এরপর সুনীল ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার জন্য নাটকীয়ভাবে প্রতিক্রিয়া দেখান, কিন্তু তিনি জানতেন না যে পোস্টমর্টেমে সব তথ্য প্রকাশ পাবে। ফরেনসিক তদন্তে গাড়ির ভিতরে কিছু চিহ্ন পাওয়া যায়। গাড়ি পানিতে থাকলেও এই চিহ্নগুলো সহজে মুছে যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা এই চিহ্নগুলো সহজেই শনাক্ত করতে পারেন। পোস্টমর্টেমের পর শীতলের তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার কিষানপুরাই শীতলের শেষকৃত্য সম্পন্ন করে। এটি 16ই জুন সন্ধে 6:45-এর দিকে হয়। এই সময় কিছু সাংবাদিক খবর সংগ্রহ এবং পরিবারের সঙ্গে কথা বলতে আসেন, কিন্তু পরিবার তাদের প্রবেশ করতে দেয়নি এবং কেউ কথা বলতে চাননি। শীতলের শেষকৃত্যে তার স্বামীকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। কেন তিনি আসেননি তা পরিবার জানায়নি। পরিবার এই ঘটনা নিয়ে কোনো কথা বলতে চায়নি।
সাধারণত শতকর্তার নগরের শেষকৃত্য অসন্ধ রোডের শিবপুরীতে হয়, কিন্তু শীতলের শেষকৃত্য কিষানপুরায় করা হয়, যাতে কেউ না জানে এবং ভিড় না হয়। এদিকে পুলিশ সুনীলকে আদালতে হাজির করে এবং 2 দিনের জন্য তার হেফাজত নেয়। এই সময় পুলিশ ঘটনার পুরো দৃশ্য পুনর্গঠন করে। তারা উদ্ধার করে সুনীল সেই রাতে গাড়ি নিয়ে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিলেন এবং কিভাবে নহরে পৌঁছেছিলেন তা পুনর্গঠনের মাধ্যমে দেখানো হয়। হেফাজতের মেয়াদ শেষ হবার পর সুনীলকে আবার আদালতে হাজির করা হয় এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলে রয়েছেন। শীতল মডেলিং এবং অভিনয়ের জগতে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু অজান্তেই তিনি একজন বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সত্য জানার পর তিনি তার থেকে দূরে সরে যান, কিন্তু সেই ব্যক্তি তার পিছু নিতে থাকেন। শেষ পর্যন্ত এই ঘটনার পরিণতিতে সুনীল জেলে যান। এখন সুনীলের স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। শীতল চৌধুরীর জীবনের এই ঘটনাটি আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। একজন উঠতি তারকা যিনি নিজের জীবন নিজের মতো কাটাচ্ছিলেন, তার জীবন এইভাবে সমাপ্ত হয়ে যাবে তা কেউ ভাবেনি। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জীবনে কারোর সঙ্গে সম্পর্ক গড়ার আগে তার পটভূমি সম্পর্কে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। শীতলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সতর্ক করে। বিশ্বাসের আগে যাচাই করা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি ভিডিওতে এমনই সত্য ঘটনা নিয়ে আলোচনা করা হয় যা আপনাকে সব সময় সচেতন করবে। তাই প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ঘটনাগুলো শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হতে পারে। নিজের নিরাপত্তার জন্য সবসময় সজাগ থাকুন, অপরিচিত বা সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলুন এবং কোনো সমস্যায় পড়লে পুলিশের সাহায্য নিন। আপনার সতর্কতাই আপনার সুরক্ষা। আমাদের সঙ্গে থাকুন, নতুন একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে আবারও ফেরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।